আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই তোমাদেরকে অভিবাদন জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ তামিমুল ইসলাম, বিএসএস এমএসএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে উপযোগ। মূলত আমরা এই ক্লাসগুলো নিচ্ছি প্রশ্নকে ফোকাস করে, সুতরাং আমরা প্রথমেই দেখে নিব যে উপযোগ থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি এসেছে সেগুলো কিভাবে সমাধান করতে পারি। আমরা এই অধ্যায়ের মূল কথাগুলো প্রথমে বলে নিব, তারপরে প্রশ্ন সলভের দিকে যাব। সেটা তোমাদেরকে প্রশ্ন বুঝতে এবং সলভটা বুঝতে উপকার করবে। তাহলে এগিয়ে যাওয়া যাক। প্রথমে আমরা মনিটরে দেখতে পাচ্ছি যে এটা ময়মনসিংহ বোর্ড 2025-এর প্রশ্ন। এখানে উদ্দীপকে দেওয়া আছে ভোগের একক আর হচ্ছে মোট উপযোগ। এখান থেকে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে বলা হয়েছে। এর বাইরে আছে উদ্দীপকের আলোকে মোট ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে বলা হয়েছে। সেকেন্ড প্রশ্নটাতে প্রান্তিক উপযোগ দেওয়া আছে আর এখানে মোট উপযোগ রেখা অঙ্কন করতে বলা হয়েছে। আর ঘতে সেম কোশ্চেন এসেছে। এটা হচ্ছে গ। গতে সেম কোশ্চেন আছে। উদ্দীপকের তথ্য অর্থনীতির যে বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ সেটি ব্যাখ্যা করো। এখানে হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কথা বলা হয়েছে। পরে এটা দিনাজপুর বোর্ডে এসেছে, এটা চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। এখানেও গ এবং ঘতে সেম প্রশ্নটিই করা হয়েছে। এটা এসেছে যশোর বোর্ডে। যশোর বোর্ডও ব্যতিক্রম কিছু করেনি, একই প্রশ্ন করেছে। কুমিল্লা বোর্ড একই প্রশ্ন করেছে। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেছি যে যেহেতু সব বোর্ডে এই প্রশ্নটা এসেছে, 2026-এও এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে। অলমোস্ট সব বোর্ডে আবার শুধুমাত্র এই যে টেবিলের সংখ্যাগুলো অর্থাৎ এই সূচির সংখ্যাগুলো পরিবর্তিত হয়ে নতুন আরেকটা প্রশ্ন আসবে। সেই জন্য আমাদের এগুলো ভালো করে বুঝে যেতে হবে এবং খুব সুন্দর করে আনসার করতে হবে ভালো একটা রেজাল্ট করার জন্য। এখন আমরা তাহলে মূল আইডিয়াগুলো দেখে নেই। আমরা প্রথমেই দেখি উপযোগ কি, আমরা সহজে বোঝার চেষ্টা করব। তেমন কোনো তত্ত্বীয় বা সংজ্ঞা বইয়ের কঠিন সংজ্ঞাগুলো পরিহার করে আমরা সহজ সংজ্ঞায়ন করার চেষ্টা করেছি, সেগুলোই তোমাদের বলবো। কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ। অর্থাৎ যেমন আমি একটা বার্গার খাচ্ছি, এটা আমার ক্ষুধা মেটাচ্ছে, তারপরে আমি ফাস্ট ফুডের প্রতি আমার যদি ফ্যাসিনেশন থাকে সেখান থেকেও আমি হচ্ছে এর বিভিন্ন স্বাদ উপভোগ করে শান্তি পাচ্ছি। অর্থাৎ এই যে বার্গারের যে আমার এই ক্ষুধা তারপরে হচ্ছে ফ্যাসিনেশনের এটা পূর্ণ করতেছে, সেটাকে আমি বলতেছি হচ্ছে উম উপযোগ। তারপরে হচ্ছে আইসক্রিম খাচ্ছি, সেখান থেকে আমি একটা স্বাদ পাচ্ছি, সেটা আমার এক ধরনের উপকার করছে বা অভাব পূরণ করছে, সেটা হচ্ছে আইসক্রিম থেকে পাওয়া উপযোগ। অর্থাৎ আবার আহ, ব্যায়াম করতে মানে হচ্ছে শিক্ষকদের থেকে আমরা হচ্ছে শিক্ষা নিচ্ছি, অর্থাৎ লার্ন করতে পারতেছি। অর্থাৎ এই যে লেকচারটা থেকে আমার উপযোগ বা তোমরা যারা শুনতেছো এখান থেকে উপযোগ হচ্ছে তোমাদের হচ্ছে জ্ঞান পাচ্ছ, সেই উপযোগটা পাওয়া যাচ্ছে এখান থেকে। এটাই হচ্ছে আসলে উপযোগ। আর হচ্ছে মোট উপযোগটা কি, কোনো দ্রব্য বা সেবার বিভিন্ন একক ভোগ করার ফলে সবগুলো একক থেকে যে উপযোগটা পাওয়া গেছে সেটা সমষ্টিকে বলা হয় হচ্ছে মোট উপযোগ। এইবার আসা হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্ত শব্দের অর্থ হচ্ছে শেষ। তাহলে আমরা একটু সহজে বলি যে সর্বশেষ কোনো একক ভোগ করার ফলে যে উপযোগটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। ধরা যাক তোমাকে 5টা আইসক্রিম দেওয়া হয়েছে, তুমি 4টা আইসক্রিম খেয়ে ফেলেছো, 4টা থেকে যা উপযোগ পেয়েছো, এরপরে পঞ্চম আইসক্রিমটা খেলে সেখান থেকে যতটুকু উপযোগ বা তৃপ্তি পেলে, উপযোগ যেহেতু মানসিক ধারণা সেটাকে তৃপ্তিও আমরা বলতে পারি, সেই তৃপ্তিটা হচ্ছে শেষ পঞ্চম আইসক্রিমটা থেকে যে তৃপ্তিটা পেলে ওটা হচ্ছে প্রান্তিক আহ উপযোগ। আচ্ছা, এটার বেশ কিছু সংজ্ঞা আমরা দেওয়ার চেষ্টা করেছি, যার যেটা সহজ লাগবে। তাহলে কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগের ফলে আহ যে উপযোগ পাওয়া যায় সেটাকে প্রান্তিক উপযোগ বলে, এটা আমরা বলেছি। আর এটা সব বইয়ে এটা লেখা থাকে, কোনো দ্রব্যের ভোগের ক্ষুদ্র পরিবর্তনের ফলে ওই দ্রব্যের মোট উপযোগের যে পরিবর্তন হয় সেটাকে প্রান্তিক উপযোগ বলে। কারণ হচ্ছে ওই সর্বশেষ যেটা খাচ্ছি সেটাও মোট উপযোগের সাথে যোগ বা বিয়োগ হবে, অর্থাৎ যেটা ভোগ করব সেটা মোট উপযোগের একটা পরিবর্তন ঘটাবে। সেটা যদি প্রান্তিক উপযোগ ধনাত্মক হলে মোট উপযোগ বৃদ্ধি পাবে, আর সেটা যদি ঋণাত্মক হয় তাহলে মোট উপযোগ
হ্রাস পাবে, এটাই আর কি। মোট উপযোগের সাথে প্রান্তিক উপযোগটা ওতপ্রোতভাবেই জড়িত। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কয়েকটা প্রশ্নেই দেখেছি এখানে কোন বিধি কার্যকর, সেই জায়গায় আছে হচ্ছে অন্যান্য অবস্থায় স্থির রেখে, এটা আমাদের দেখতে হবে। অন্যান্য অবস্থায় স্থির মানে এখানে যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে, অর্থাৎ একই দ্রব্য ক্রমাগত ভোগ, এর বাইরে অন্য কিছু না, সময়টা নির্দিষ্ট, এটাও স্থির থাকবে। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কি? কোনো নির্দিষ্ট সময়ে অন্যান্য অবস্থায় স্থির রেখে একই দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমেই হ্রাস পেতে থাকে। অর্থাৎ আমি একটু আগে তোমাদের আইসক্রিমের কথা বলেছি। তোমাকে ধরো যে প্রথমে একটা আইসক্রিম দেওয়া হলো, তোমার মনে হবে যে খুবই গরমের মধ্যে আইসক্রিমটা খেতে তোমার খুবই তৃপ্তি লাগবে। তারপরে তোমাকে দ্বিতীয় আইসক্রিম অফার করা হলো, তুমি প্রথম আইসক্রিমটা থেকে একটু কম তৃপ্তি পাবে। সেটাও যদি না মনে হয়, তোমাকে 3টা দেওয়া হলো, 4টা দেওয়া হলো, 5টা দেওয়া হলো, তুমি 5টা আইসক্রিম খেলে, 6টা খেলে, 7টা খেলে, এখন 8টা 9টা, তোমাকে 10 নাম্বার যে আইসক্রিমটা দেওয়া হবে সেটার সাথে প্রথমটা তুলনা করলে নিশ্চয়ই বুঝবে যে তোমার প্রথম আইসক্রিম তোমাকে যে তৃপ্তি দিয়েছে, 10 নাম্বার আইসক্রিমটা ক্ষেত্র বিশেষ অনেকে খেতেই পারবে না 10 নাম্বার আইসক্রিম পর্যন্ত। অর্থাৎ তাকে যদি জোর করে খাওয়ানো হয়, সেই ক্ষেত্রে নেগেটিভ বা হচ্ছে ঋণাত্মক একটা উপযোগ চলে আসবে। এখন ধরো যে তোমার সর্বশেষ যেটা তুমি খেতে পারবে 5টা বা 6টা, সেটা থেকে যে উপযোগ পাচ্ছ আর প্রথমটা থেকে যে উপযোগ পাচ্ছ, সেই দুইটা উপযোগের মধ্যে নিশ্চয় পার্থক্য তুমি বুঝতেই পারছো। তাহলে কিভাবে সেটা ঘটতেছে? এই যে প্রথমটা খাওয়াই যে উপযোগটা পাওয়া গেল, দ্বিতীয়টার ক্ষেত্রে সে তার থেকে একটু কম পেয়েছি, তৃতীয়টা থেকে আরেকটু কম, চতুর্থটা থেকে আরেকটু কম। এই যে কোন দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে তার প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, ক্রমেই হ্রাস পেতে থাকে। এই যে প্রান্তিক উপযোগ উপযোগ কমে যাওয়ার এই নিয়ম বা ঘটনাকেই বলা হয় হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা আমরা ভালো করে মাথায় রাখবো, তাহলে আমরা কোশ্চেন গুলো পেয়ে যাবো। মাত্র এই কয়েকটা আইডিয়া যদি আমরা মাথায় রাখি, তাহলেই আমরা উপযোগ থেকে আসা যে কোনো প্রশ্নের খুব সুন্দর উত্তর দিতে পারবো। স্পেশালি আমি তোমাদের বলছি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা প্রয়োজন হলে ভিডিওটা ব্যাক করে আবারও ভালো মতো বোঝার চেষ্টা করো। আমিও আরেকবার রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে যে একটা দ্রব্য ক্রমাগত মানে একটার পর একটা ইউনিট যদি সেটার ভোগ করতে থাকা হয়, তাহলে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ, অর্থাৎ প্রথমটা আহ, প্রাণ সর্বশেষ যেটা খাচ্ছ, সেই উপযোগটা ধীরে ধীরে কমতে থাকবে। সেখান থেকে যে উপযোগটা পাওয়া যাবে সেটা ধীরে ধীরে কমবে। যেমন আইসক্রিমের উদাহরণটা আবার বলি, প্রথম আইসক্রিম থেকে যতটুকু তৃপ্তি পাওয়া গেছে, দ্বিতীয় আইসক্রিম, তাহলে দ্বিতীয়টা এখন প্রান্তিক, এই দ্বিতীয়টা থেকে একটু কম পাওয়া যাবে। তারপরে তৃতীয়টা যখন খাবে সেটা থেকে আরেকটু কম পাওয়া যাবে। চতুর্থটা যখন খাবে তখন আরো একটু কম পাওয়া যাবে। এইভাবে আহ ভোগটা কমতে থাকবে। ওকে, প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই নিয়মকেই অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়। আচ্ছা, এরপরে আসো, আমরা এই যে গ নম্বরে আমরা দেখেছি যে এরকম একটা দেওয়া থাকে, মোট উপযোগ দেওয়া থাকে, সেখান থেকে হচ্ছে বিভিন্ন ভোগের একক দেওয়া থাকে, আর এখান থেকে আমাদের প্রান্তিক উপযোগ আঁকতে বলে। তাহলে আমরা অঙ্কনের ক্ষেত্রে প্রথমে সংজ্ঞানটা করে নেব। কোন দ্রব্যের ভোগের ক্ষুদ্রতম পরিবর্তনের ফলে ওই দ্রব্যের মোট উপযোগের যে পরিবর্তন হয়, আমরা ওখানে যে সংজ্ঞানটা করেছি সেই সংজ্ঞানটা এখানেও করার চেষ্টা করেছি। তারপরে প্রান্তিক উপযোগ ধনাত্মক, ঋণাত্মক, শূন্য হতে পারে। কোনো এককের মোট উপযোগ থেকে তার পূর্বের এককের মোট উপযোগ বাদ দিলে প্রান্তিক উপযোগ পাওয়া যায়। প্রান্তিক উপযোগ সম্পর্কে আমরা বেসিক কথাবার্তাগুলো বলে নেব, কারণ আমরা জানি যে সৃজনশীলে গ নাম্বারেও জ্ঞান, অনুধাবন, তারপরে হচ্ছে প্রয়োগ, তিনটাই থাকতে হয়। তাহলে আমাদের এই তিনটার একটা প্রয়োগ এখানে আমাদের ঘটাতে হবে। আমরা এখানে জ্ঞান এবং অনুধাবনের একটা ইঙ্গিত দিয়ে দিয়েছি। এরপরে আমরা হচ্ছে বলেছি যে নিম্ন প্রান্তিক উপযোগ সূচি থেকে রেখা অঙ্কন করা হলো। আমরা হচ্ছে প্রথমেই মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগটা বের করে নেব। তাহলে আমরা মোট উপযোগের ক্ষেত্রে বলেছি কোনো এককের মোট উপযোগ থেকে তার পূর্বের এককের মোট উপযোগ বাদ দিলে প্রান্তিক উপযোগ পাওয়া যায়। তাহলে কিভাবে পেয়েছি? ধরো একের আগে কি আছে? শূন্য। শূন্যর মানে ভোগের একক শূন্য হওয়া মানে কি? আমরা কোনো কিছু ভোগ করিনি, তার মানে মোট উপযোগ এখান থেকে নাই, তার মানে উপযোগও শূন্য। এই জন্য প্রথম উপযোগ হচ্ছে 6, তাহলে মোট উপযোগ শূন্য, 6 মাইনাস শূন্য শূন্য। দ্বিতীয়টার জন্য এই যে এটার হচ্ছে 2 নম্বর এককের মোট উপযোগ হচ্ছে 10,
তাহলে তার আগের মোট উপযোগ ছিল 6, 10 থেকে 6 বাদ দিলে পাওয়া যায় 4। একইভাবে বাকিগুলোও করা হয়েছে। তোমরা বুঝতেই পারছো এখানে হয়েছে 10 -12 -2, অর্থাৎ বড় সংখ্যাটার জন্য বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে সেই জন্য এটা বসে গেছে। এখন আমাদের প্রান্তিক উপযোগ রেখাটা আঁকতে হবে। চলো রেখাটা আঁকার জন্য আমি পুরো প্রসেসটা এখানে করেছি যাতে তোমরা স্কেলে কিভাবে আঁকবে সেটাও বুঝতে পারো। প্রথমেই দুইটা রেখা নিবে। আমরা জানি যে সবসময় কোয়ান্টিটিটা আমরা ভূমি অক্ষে রাখি আর লম্ব অক্ষে অন্যান্য কিছু দেখাই। এখানেও কোনো ব্যতিক্রম ঘটেনি। তারপরে আমরা স্কেলটা নিব। আমাদের যে স্কেলটা আছে সেই স্কেলে আমরা সেন্টিমিটারে দাগটা নিয়ে নিব। আমরা খেয়াল করব যে আমরা মার্জিনাল ইউটিলিটি আঁকতে যাচ্ছি, এখানে ভ্যালু আছে 6 পর্যন্ত। সুতরাং 6 সেন্টিমিটার এক এক করে আমরা যদি এই পাশে নিই তাহলে সম্ভব, এই পাশেও এক এক করে নিলে সম্ভব। আমি আমার সুবিধার্থে এক ঘর স্কিপ করে সেন্টিমিটার স্কেল থেকে আহ, দুই দুই করে নিয়েছি। তাহলে প্রথম দাগটা আমি দিয়েছি 2-এ। তোমরাও এটাও দিতে পারো। আবার হচ্ছে 1, 2 এভাবে লিখে তারপরে যেখানে দরকার সেখানে এরকম একটা করে দাগ দেবে। অর্থাৎ আহ, এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটিতে আছে 2, তারপরে আছে এই যে 4 সেটা নিয়েছি, তারপরে আছে হচ্ছে 6 সেটা নিয়েছি। এখন হচ্ছে আমার এই যে কিউ এর জায়গায় আছে হচ্ছে Q1, সেই সোজা একটা লাইন টেনেছি। তারপরে আছে হচ্ছে Q2, তারপরে আছে হচ্ছে Q3, Q4টা আমি দেই নাই, Q4টা যে মাঝ বরাবর হবে এটা হচ্ছে Q5। আর হচ্ছে Q5টা কোথায়? তখন প্রান্তিক উপযোগ -2-তে। এই সবগুলো এই কিউ যখন 1 তখন আমি পেয়েছি হচ্ছে মার্জিনাল ইউটিলিটি 6, অর্থাৎ এই দুইটা রেখা যেখানে ক্রস করবে, এই যে এখানে ক্রস করেছে, এখানে ক্রস করেছে, এখানে ক্রস করেছে, এখানে কোথায় ক্রস করবে আর সর্বশেষ এখানে ক্রস করেছে। এই ক্রসিং পয়েন্টগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে আমি মার্জিনাল ইউটিলিটি কার্ভ পাবো। ঠিক আছে? তাহলে এই যে এটা হচ্ছে যোগ করে দেওয়া হলো। তারপরে এখানে এই পয়েন্টগুলোর একটা নাম দিয়ে দিতে পারি, এ বি সি ডি ই। ওকে, এখন আমরা বর্ণনাটা কিভাবে দিব? বর্ণনাটা দেওয়ার জন্য আমরা চিত্রে, আচ্ছা আমরা এটা যদি স্কিপ করি তাহলে দেখো চিত্রে ভূমি অক্ষে, এই যে ভূমি অক্ষে আমরা কি দেখিয়েছি? ভূমি অক্ষে দেখিয়েছি হচ্ছে ভোগের একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে। তাহলে আমরা এরপরে কি লিখবো? আহ যখন ভোগের একক 1, অর্থাৎ তখন প্রান্তিক উপযোগ হচ্ছে 6 এবং এটা অথবা যা এ দ্বারা দেখানো হয়েছে। এরপরে হচ্ছে অনুরূপভাবে ভোগের একক 2, 3, 4, 5 হলে প্রান্তিক উপযোগ হবে হচ্ছে কত হবে? এখানে প্রান্তিক উপযোগটা লিখা হয়নি, তোমরা এটা MU লিখতে পারো। প্রান্তিক উপযোগ হবে হচ্ছে এই যে 2 যখন তখন হচ্ছে এই যে আমাদের এখানে আসতে হবে, এই সোজা দেখতে হবে কত 4, তারপর 3 যখন তখন এই পাশে মার্জিনাল ইউটিলিটি হচ্ছে 2, যখন 4 তখন 0, আর যখন হচ্ছে 5 তখন মার্জিনাল ইউটিলিটি এই পাশে মাইনাসে চলে আসে -2। তারপরে আমাদের এই যে প্রাপ্ত বিন্দু হচ্ছে বি সি ডি, তারপরে সমস্ত প্রাপ্ত বিন্দুগুলো যদি আমরা যোগ করলে তখন এমইউ রেখা বা প্রান্তিক উপযোগ রেখা আমরা পেয়ে যাব। এই বর্ণনাটা যদি দিতে পারো আশা করি 3-3 পাওয়া যাবে। এবার হচ্ছে ঘতে বলা হয়েছে যে টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটির মধ্যে কি সম্পর্ক। আচ্ছা, সম্পর্কটা আমরা দেখি। যেহেতু আমাদের দুইটা কনসেপ্টের কথা বলা হয়েছে, টোটাল ইউটিলিটি মোট উপযোগ আর হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা সংজ্ঞায়ন করে নেওয়া। তাহলে আমরা আগে শিখে এসেছি যেটা, সেই সংজ্ঞায়নগুলোই এখানে লিখে দিয়েছি, তোমরা সেগুলোই দিয়ে দিবে। তারপরে এই প্যাটার্নে আনসারটা করবে। প্রান্তিক উপযোগ, এখন আমরা ব্যাখ্যাটা কিভাবে দিচ্ছি সেটা দেখো। প্রান্তিক উপযোগ ধনাত্মক অবস্থায় হ্রাস পেলে, অর্থাৎ এই যে প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি, ভোগের একক বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে। এই যে ভোগের একক 1 তখন প্রান্তিক উপযোগ 6, ভোগের একক 2 তখন প্রান্তিক উপযোগ 4, ভোগের একক 3 প্রান্তিক উপযোগ 2, ভোগের একক 0 প্রান্তিক উপযোগ, ভোগের একক 4 প্রান্তিক উপযোগ হচ্ছে 0। আচ্ছা, তাহলে প্রান্তিক উপযোগ ধনাত্মক অবস্থায় হ্রাস পেলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে। তাহলে মোট উপযোগের বৃদ্ধিটা একটু দেখাই। মোট উপযোগের বৃদ্ধিটা হচ্ছে একটা পেন নিয়ে নেই আমরা। দেখো এখানে 10 থেকে 6 থেকে 10-এ গেছে, এখানে বৃদ্ধি কত? এখানে বৃদ্ধি হচ্ছে 4, আর হচ্ছে এখানে
যখন 2 থেকে 3-এ গেছে তখন বৃদ্ধি পাইছে হচ্ছে 10 থেকে 12, এখানকার বৃদ্ধি হচ্ছে 2। তাহলে আমরা এটা লিখলাম ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। বুঝতে আমাদের অনেকের সমস্যা হয়। আমরা এটা একটু আজকে ভালো করে বুঝে যাব। এই যে বলা হয়েছে যে বৃদ্ধি পাইছে, আমরা আমরা তো বুঝছি যে 6 থেকে 10 হচ্ছে, 10 থেকে 12 হচ্ছে, এটা বাড়ছে। কিন্তু ক্রমহ্রাসমান বৃদ্ধিটা কি? ক্রমহ্রাসমান বৃদ্ধিটা হচ্ছে এই বাড়তেছে ঠিক, কিন্তু বাড়ার পরিমাণটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এই যে দেখো, যখন আমরা 1 থেকে 2 এ গেছি তখন বাড়ছে 4, কিন্তু যখন আমরা 2 থেকে 3 এ গেছি তখন বেড়েছে 2। এই যে বৃদ্ধির পরিমাণটা যে কমে যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে যে উম, ক্রমহ্রাসমান। ওকে, বুঝে গেছি আমরা। তাহলে সব মুছে দেওয়া হলো। এখন হচ্ছে প্রান্তিক উপযোগ শূন্য হলে, এই যে প্রান্তিক উপযোগ শূন্য, আমরা কয়েকটা সম্পর্ক এখানে বলেছি, একটা ব্যাখ্যা দিয়ে দিলাম। তারপরে প্রান্তিক উপযোগ যখন শূন্য হয় মোট উপযোগ তখন হয় হচ্ছে সর্বোচ্চ, আর প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কমে যায়। এখন গ্রাফে কিভাবে? চিত্রে ভোগের প্রথম থেকে চতুর্থ একক পর্যন্ত প্রান্তিক উপযোগ কি হয়েছে? হ্রাস পেয়েছে। প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে, ঠিক আছে। আর হচ্ছে মোট উপযোগ হ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে। সেটা বৃদ্ধি পেয়ে কি হয়েছে? 6 থেকে 12-তে গেছে। যখন 1 ছিল তখন 6, যখন 12 তখন হচ্ছে যখন 4-এ আসছে তখন 12-তে গেছে। আবার চতুর্থ এককে প্রান্তিক উপযোগ শূন্য, ঠিক আছে। প্রান্তিক উপযোগ শূন্য, মোট উপযোগ সর্বোচ্চ, কারণ এখানে 12-র উপরে আর প্রান্তিক উপযোগ নাই, তারপরে তো কমে গেছে। পঞ্চম একক যখন ভোগ করা হয়েছে তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে পড়েছে এবং মোট উপযোগ হ্রাস পেয়ে 10 থেকে মানে 12 থেকে 10-এ চলে এসেছে। আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে। আমরা এই যে এখানে 3টা সম্পর্কের কথা বলেছি প্রথমে এই 2 লাইনে, চিত্রের মাধ্যমে আমরা আবার সেই সম্পর্কগুলোর ব্যাখ্যা দিয়েছি। অর্থাৎ এখানে যেহেতু এটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, আমরা কোনো কিছু বললে সেটার ব্যাখ্যাটা আমরা যেন স্পষ্টভাবে আবার লিখে দেই, তাহলেই ফুল মার্ক ক্যারি করা সম্ভব। আমি এখানে যথাসম্ভব ছোট করার চেষ্টা করেছি। তোমরা মানে অ্যান্সারটা খুব বড় না, গাইডে অনেক বেশি প্রচলিত যে গাইডগুলো আছে সেগুলোতে আমি দেখেছি এই কথাগুলো যত সংক্ষেপে সুন্দর করে বলা যায় এত সুন্দর করে লেখা নাই। তোমরা এই প্যাটার্নটা ফলো করতে পারো। লিখতে হবে কম, যেহেতু 7টা সৃজনশীল লিখতে হবে, বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে কম কিন্তু কোয়ালিটি আছে লেখাতে, এরকম লেখার চেষ্টা করতে হবে। তাহলে আমরা একটা প্রশ্ন সলভ করলাম, এখন দেখি বাকি প্রশ্নগুলো আমরা সলভ করতে পারি কিনা। আমরা একদম শুরুতে চলে যাব। উম, হ্যাঁ, আচ্ছা, আমরা শুরুতে চলে এসেছি। আমরা এখানে উদ্দীপক থেকে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো, এটা আমরা পারবো। মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক, এটা পারবো। এখানে আছে মোট উপযোগ রেখা অঙ্কন করো, রেখাটা অঙ্কন না করলেও মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের যোগফল, অর্থাৎ প্রথমে মোট উপযোগ প্রান্তিক উপযোগ সমান হয়, দ্বিতীয়টাতে হচ্ছে এই দ্বিতীয়টার জন্য মোট আর প্রান্তিক উপযোগের জন্য এইটার সাথে এটা যোগ করে নিতে হবে। তারপরে এখানে যেটা হবে এটার সাথে আবার এটা যোগ করতে হবে তৃতীয়টার জন্য, তারপরে এটার সাথে হবে এটা যোগ করতে হবে, এটার সাথে এটা যোগ করতে হবে। তারপরে যেটা হবে সেটা ওই যে গ্রাফে তোমরা যে গ্রাফটা আঁকবা সেখানে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইরকম করে নিবে। নেওয়ার পরে আচ্ছা, এটা সমান হলো না, এটা একটা সমান রেখা হবে। তারপরে এই যে 1 2 3 এইভাবে সেন্টিমিটার স্কেলে তোমরা এগুলো নিয়ে নিবে, 1 2 3 4 5 সেই অনুযায়ী সংশ্লিষ্ট এখানে যেহেতু 12 পর্যন্ত আছে, সেন্টিমিটারে 12 না দিয়ে হচ্ছে একের জায়গায় 2 2 করে লিখে, তারপরে হচ্ছে একের সাথে কত হচ্ছে, যে একের সাথে 6, 2 এর সাথে 10, এইভাবে করে বা যেখানে ক্রসিং পয়েন্ট কাটাকাটি থাকবে সেই জায়গাগুলোতে তোমরা আহ তখন কানেক্ট করলে রেখাটা অটোমেটিক পেয়ে যাবে। যেভাবে ওইটা দেখেছো সেইভাবে এটাও করা যাবে। ওকে, এখন পরের কোশ্চেনটা দেখি। এই যে উপযোগ রেখা, এটা আমরা অলরেডি পেরে গেছি। এরপরে আমাদের উদ্দীপকের আলোকে মোট ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, এটাও আমরা অলরেডি পেরে গেছি। এরপর আছে উদ্দীপকের অর্থনৈতিক তথ্যের সাথে যে বিধির সামঞ্জস্যপূর্ণ, অলরেডি আমরা বুঝে গেছি, কিন্তু আরেকটা জিনিস তোমাদের বলে দেই, বলে রাখা ভালো হবে। সেটা হচ্ছে যে টোটাল ইউটিলিটি থেকে তো এই বিধিটা বের করা যাবে না, এই জন্য এই বিধিটা বের করতে আমাদের এই গ্রাফে এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে
মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটিটা এই পাশে মানে হচ্ছে তুমি এই পুরা ছকটা করবে, করার পরে হচ্ছে এই সূচির সাথে মার্জিনাল ইউটিলিটিটা বের করবে, তারপরে তুমি বিধিটা বর্ণনা করবে। বিধিটা বর্ণনা করলে এখানে মার্জিনাল ইউটিলিটি কত, এখানে মার্জিনাল ইউটিলিটি হচ্ছে, পেন নিয়ে নেই, প্রথমে তো মার্জিনাল ইউটিলিটি 10 জানি, তারপরে হচ্ছে 15 মাইনাস 10, এখানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি 5, তারপরে হচ্ছে 17 মাইনাস 15, এখানে মার্জিনাল ইউটিলিটি হচ্ছে 2, এরপরে হচ্ছে 17 থেকে 17 শূন্য, এরপরে হচ্ছে মাইনাস 1। আচ্ছা তাহলে দেখো, এই যে বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে ব্যাখ্যাটা কিভাবে দিবে, ব্যাখ্যাটা দিবে হচ্ছে আহ ভোগের প্রথম এককে মার্জিনাল ইউটিলিটি হচ্ছে 10, তারপরে ভোগের দ্বিতীয় এককে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ 5, তৃতীয় এককে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ হচ্ছে 2, আর চতুর্থ এককে সেটা 0, এবং পঞ্চম এককে ঋণাত্মক চলে এসেছে, অর্থাৎ ভোগ বৃদ্ধির সাথে সাথে উদ্দীপকে দেখা যাচ্ছে যে প্রান্তিক উপযোগ ক্রমে হ্রাস পেয়ে যাচ্ছে, তাই এখানে অর্থনীতির মার্জিনাল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর, বা হচ্ছে এই বিধির সাথে এটি সামঞ্জস্যপূর্ণ। ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি এটাকে বলা হয়। তাহলে আশা করি এই অ্যান্সারটাও তোমরা সুন্দরভাবে এরপরে লিখতে পারবে যদি ভালোভাবে বোঝো। প্রশ্ন যাই হোক, এতটুকু কাজ শুধু করতে হবে, করার পরেই তোমরা হচ্ছে পারবে। এরপরে নেক্সট আমরা দেখি, এখানে হচ্ছে এই যে কোন বিধিটি কার্যকর, আর এখানে সূচি আঁকতে, সূচি তৈরি করতে বলা হয়েছে শুধু। তবে সূচি তৈরি করার সময়ও আমাকে ওই যে প্রান্তিক উপযোগের সংজ্ঞাটা লিখতে হবে, কিভাবে সূচি তৈরি করতেছো সেটা, তারপরে হচ্ছে সূচিটা তৈরি করতে হবে, এটা প্রশ্নটা আরো সহজ। তারপরে আছে হচ্ছে যশোর বোর্ডের প্রশ্ন, এখানেও ওই যে এখানে বলে দেওয়া আছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি বিশ্লেষণ করো, এই যে প্রান্তিক উপযোগ বের করে তারপরে বিধিটা বর্ণনা করে সেই বিধির সাথে উপযোগের এই কি বলে এখানে যে সূচিটা দেওয়া আছে সেই সূচির একটা কানেকশন দিয়ে দিলে ইনশাআল্লাহ আমরা খুব ভালো একটা নাম্বার গেইন করতে পারবো। আশা করি তোমরা এই লেকচার থেকে উপকৃত হবে। সবাই ভালো থাকো সেই কামনা রেখে আজকে এখানে শেষ করছি।